বাইরে ঝমঝম করে বৃষ্টি পড়ছে। কিশোরী সেন আর আমি ভিজে অবস্থায় ঠাকুরমশাইয়ের ঘরে ঢুকলাম। ওরে বাবা, যা বৃষ্টি শুরু হয়েছে, আজ আর রক্ষে ছিল না। এই তো, কি ব্যাপার ঠাকুরমশাই, এই অন্ধকারে একা একা বসে কি ধ্যান করছিলেন? হ্যাঁ, ভূত প্রেত নামালেন নাকি আবার কিছু? কিশোরী ঠাট্টা করে কথাটা বলল। ভূত ডাকার জন্য অন্ধকারের দরকার হয় না কিশোরী, মনের ভিতরের অন্ধকারটাই যথেষ্ট। এসো, বসো। নমস্কার ঠাকুরমশাই। কিশোরী রাস্তা থেকে ধরে আনলো, বলল আজ নাকি আপনার কাছে কোনো এক বিশেষ ঘটনার কথা শোনার কথা। রতনডাঙ্গা গ্রামের কথা বলছি। উফ, তোমরা তো জানো আমি তখন ছন্ন ছাড়া মানুষ। নানাবিধ তন্ত্র সাধনার নেশায় কত জায়গায় গিয়েছি। সেই রতনডাঙ্গা গ্রামেই একবার বিপদে পড়ে আশ্রয় নিতে হয়েছিল। কেন, আপনি আবার কি বিপদে পড়লেন? গ্রামটার ঠিক পূর্ব দিকে একটা ধসে পড়া পুরনো নোনা ধরা পাকা বাড়ি আছে। গ্রামের ছোট থেকে বুড়ো সবার এক ভয়ের কারণ মনের মধ্যে বদ্ধমূল ছিল। ওই বাড়ির চৌহদ্দিতে কোনো মেয়ের পোড়া কাপড় নিয়ে যাওয়া যাবে না। পোড়া কাপড় মানে কি আগুনে পোড়া নাকি অন্য কিছু ঠাকুরমশাই? চিতার আগুন বা ঘরের আগুন, যে কোনো আগুনেই পোড়া হোক না কেন, কোনো মেয়ের কাপড়ের টুকরো ওই বাড়ির ছায়া মারালেই বিপদ। তাহলে গোড়া থেকে বলি শোনো। বছর 30-40 আগের কথা। সেই পুরনো পাকা বাড়িতে বাস করত এক ধনী পরিবার। তাদের বাড়ির নতুন বউ ছিল রূপা। যেমন রূপ তেমন গুণ, কিন্তু কপালে তো সুখ সইল না। বিয়ের মাস কয়েকের মাথায় এক রাতে হঠাৎ সেই বাড়িতে আগুন লাগলো। সবাই বেরিয়ে আসতে পারলেও রূপা পারেনি। পুড়ে মারা গেছিল বুঝি? হ্যাঁ, বিভৎস মৃত্যু। কিন্তু আশ্চর্যের বিষয় কি জানো? রূপার গায়ে সেই রাতে একটা দামি শাল ছিল। বাড়িটা যখন ঠান্ডা হলো, রূপার হাড় গোড় পাওয়া গেল ঠিকই, কিন্তু সেই লাল শালটার কোনো চিহ্ন ছিল না। কেউ বলে সেটা ছাই হয়ে গেছে, আবার কেউ বলে শালটা নাকি পুরোপুরি পড়েনি, সেটা অন্য কিছুতে পরিণত হয়েছিল। অন্য কিছু মানে কি বলতে চাইছেন আপনি ঠাকুরমশাই? গ্রামবাসীদের বিশ্বাস, রূপার অতৃপ্ত আত্মা ওই শালের ভাঁজে আশ্রয় নিয়েছিল। যাই হোক, সময় বয়ে গেল। সেই ঘটনার মাস 6 পরের কথা। গ্রামের এক ছোকরা, নাম হরেন, বড্ড সাহসী আর একগুঁয়ে। নদীর ধারে মাটি কাটতে গিয়ে সে কোদালের ডগায় অদ্ভুত একটা কিছু দেখতে পায়। সেই লাল শালটা বুঝি? ঠিক তাই। টুকরোটা বের করে আনতেই দেখা গেল সেটা টকটকে লাল, কিন্তু জায়গায় জায়গায় বিশ্রীভাবে পুড়ে কালো ছোপ ধরে আছে। হরেন ভাবল কোনো দামি কাপড় হবে, পরিষ্কার করলে কাজে লাগবে। কিন্তু যেই না সেই কাপড়টা সে হাতে ছুঁয়েছে, অমনি সে বাপ রে বলে চিৎকার করে উঠল। কেন, কি হয়েছিল তার? হরেন পরে আমায় বলেছিল, কাপড়টা ছোঁয়া মাত্রই তার মনে হয়েছিল সে ফুটন্ত গরম তেলের কড়াইয়ে হাত দিয়েছে। হাতটা যেন মুহূর্তের মধ্যে ঝলসে নীল হয়ে গিয়েছিল। কিন্তু লোভ বড় বালাই, সে শালটা একটা লাঠিতে ঝুলিয়ে বাড়ি নিয়ে যায়। আর সেই রাত থেকেই শুরু হলো উৎপাত। মাঝ রাতে হরেনের ঘুম ভেঙে গেল এক অদ্ভুত আওয়াজে। তার ঘরের কোনায় আলনায় রাখা শালটা নাকি নিজে থেকেই নড়ছে। শাঁ শাঁ করে শব্দ হচ্ছে, যেন কেউ ওটা গায়ে জড়িয়ে দ্রুত ঘর জুড়ে ঘুরে বেড়াচ্ছে। হরেন ভয়ে কাঠ হয়ে পড়ে রইল। হঠাৎ
অন্ধকারের মধ্যে সে শুনতে পেল এক তরুণী মেয়ের ফুপিয়ে ফুপিয়ে কান্নার শব্দ। কান্নাটা ক্রমে কান ফাটানো আর্তনাদে পরিণত হলো। আর ঠিক হরেনের কানের কাছে মুখ এনে কেউ যেন তপ্ত নিঃশ্বাস ফেলে ফিস ফিস করে বলে উঠল, আমাকে ফেরত দে, আমাকে আমার ঘরে দিয়ে আয়, বড় জ্বালা রে। হরেন তো ভয়ে আধ মরা হয়ে পরদিন সকালে সেই শালটা নিয়ে গ্রামের চণ্ডী মণ্ডপে হাজির হলো। খবর পেয়ে গোটা গ্রাম ভেঙে পড়ল সেখানে, কিন্তু কেউ সাহস করে ওই শালটার কাছে ঘেঁষতে পারল না। কেন একটা শাল দেখে লোকে এত ভয় পেল? গ্রামে কুসংস্কার ছাড়া আর কিছুই নেই। কুসংস্কার না বাস্তব তা কাপড়টার কাছে গেলেই বুঝতে পারতে কিশোরী। ওই শালটার যেখানে যেখানে কালো পোড়া দাগ ছিল সেখান থেকে মাঝে মাঝেই এক অদ্ভুত ছাই ধূসর রঙের ধোঁয়া বেরোচ্ছিল, আর সেই ধোঁয়ার সঙ্গে ভেসে আসছিল মানুষের চুল পোড়ার এক উৎকট কটু গন্ধ। বিভূতি, তোমরা তো জানো মরা পোড়ানোর সময় ওই গন্ধটা কেমন নাভিশ্বাস তুলে দেয়, ঠিক সেই গন্ধ। শ্মশানের গন্ধ ওই কাপড়ে? ওঝা গুনিনরা কিছু করতে পারলো না? গ্রাম থেকে দুজন ওঝা এলো, যারা বড় বড় ভূত নামানোর বড়াই করে। তারা সাহস করে একজোড়া চিমটে দিয়ে শালটা যেই একটু তুলে ধরেছে অমনি তাদের মুখ ফ্যাকাশে হয়ে গেল। শালটার কিনারার দিকে তাকিয়ে দেখল লাল কাপড়ের তন্তুর মধ্যে মানুষের কয়েকটা আধ পোড়া নখ হুবহু গেঁথে আছে, যেন কেউ মরণকালে আর্তনাদ করতে করতে কাপড়টা খিমচে ধরেছিল। মুখ? তার মানে রূপা মারা যাওয়ার সময় ওর চুনরিটা আঁকড়ে ধরেছিল? শুধু তাই নয় কিশোরী, আরো আশ্চর্যের বিষয় হলো কাপড়টার আচরণ। ওঝারা মন্ত্র পড়তে শুরু করতেই দেখা গেল শালটা যেন জ্যান্ত হয়ে উঠেছে। একবার সেটা হাঁপড়ের মতো ফুলে উঠছে, যেন ওটা কোনো কাপড় নয়, কোনো এক দানবীয় কিছু যা জোরে জোরে ফুলে উঠছে। পরক্ষণেই আবার সেটা কুঁচকে একদম শুকিয়ে যাচ্ছে, ঠিক যেন মরা মানুষের চামড়া। ওঝারা নিশ্চয়ই পালিয়েছিল ওই দৃশ্য দেখে। হ্যাঁ, চিমটে ফেলে দিয়ে তারা উল্টো দিকে দৌড় লাগালো। ঠিক তখনই ভিড়ের মধ্যে থেকে এগিয়ে এলো গ্রামের সবচেয়ে বয়স্ক মানুষ মুকুন্দ মিস্ত্রি। মুকুন্দ এককালে ওই ধসে পড়া বড় বাড়িটার কাজ করেছিল। রূপার করুণ মৃত্যু সে নিজের চোখে দেখেছে। সে শালটার দিকে তাকিয়ে কাঁপতে কাঁপতে বলল, এ মানুষের কম্য নয় রে, এ আগুনে তোকতাক দিয়ে নিববে না। এই অভিশপ্ত আত্মাকে শান্ত করতে হলে তারানাথকে ডাকতে হবে। এই কাজ তারানাথ ছাড়া কেউ পারবে না। মুকুন্দর ডাক পেয়ে আমি যখন রতনডাঙ্গায় পা রাখলাম তখন সূর্য পাটে বসেছে। আকাশটা যেন রক্তবর্ণ ধারণ করেছে, ঠিক রূপার সেই লাল শালটার মতো। গ্রামবাসীরা আমাকে ঘিরে ধরল, কিন্তু কারো মুখে কোনো কথা নেই। সবার চোখে কেবল আতঙ্ক। আমি সোজা গেলাম সেই অভিশপ্ত বাড়ির সামনে। সেই বাড়িটার অবস্থা তখন কেমন ছিল ঠাকুরমশাই? আপনার কথা শুনে মনে হচ্ছে যে লোকে নিশ্চয়ই বলে ওটা নাকি ধ্বংসস্তূপ। জ্যান্তই বটে কিশোরী, দাঁড়িয়ে আছে ঠিকই, কিন্তু বাড়িটার দিকে তাকালে মনে হয় ওটা যন্ত্রণায় কাতরাচ্ছে। বাড়িটার দেওয়ালগুলো আজও আধ পোড়া। কত বছর হয়ে গেছে, কত বৃষ্টি বয়েছে, কিন্তু সেই আগুনের কালো দাগ এখনো ধুয়ে যায়নি। মনে হলো দেওয়ালের চুনকাম খসে গিয়েছে বহুদিন আগেই। অপবাদ লেগেছে ভূতের।
আর তার থেকেও বড় কথা, অযত্নে গজিয়ে উঠেছে গাছপালা। আপনি একা ওই বাড়ির ভিতরে ঢুকলেন? হ্যাঁ বিভূতি, যেতে তো হবেই। হাতে সেই লাল শালটা নিয়ে যখন সদর দরজা দিয়ে পা বাড়ালাম, সারা শরীর শিরশির করে উঠল। চারপাশটা কেমন নিস্তব্ধ, কিন্তু ওই নিস্তব্ধতার মধ্যেও যেন হাজার হাজার মানুষের হাহাকার শুনতে পাচ্ছিলাম। আমি দোতলার সেই ঘরটার সামনে গিয়ে দাঁড়ালাম, যেখানে রূপা শেষ নিঃশ্বাস ফেলেছিল। আমি আশ্চর্য হয়ে দেখলাম, সেই কাচের উপর ফুটে আছে এক নারীর আঙুলের লম্বা লম্বা আঁচড়ের দাগ, যেন মৃত্যুর ঠিক আগে কেউ জানালা দিয়ে বেরোনোর জন্য প্রাণপণে কাঁচটা খিমচে ধরেছিল। সেই কাঁচের উপর আজন্মের জন্য রয়ে গেছে রূপার নখের চিহ্ন আর তার শেষ আরতি। এরপর মাটিতে দেখলাম ধুলো আর ছাইয়ের উপর ছোট ছোট পায়ের ছাপ, একদম স্পষ্ট, যেন কেউ এই মাত্র ঘরের এক প্রান্ত থেকে অন্য প্রান্তে হেঁটে গেছে। কিন্তু আশ্চর্যের বিষয় কি জানো, সেই দাগগুলো ঘরের মাঝপথে গিয়ে হুট করে উধাও হয়ে গেছে, যেন সেই মেয়েটি মাটির উপর দিয়ে নয়, হঠাৎ করেই হাওয়ার উপর দিয়ে হাঁটতে শুরু করেছে। তার মানে সে তখন ওই ঘরেই ছিল, কিন্তু ওই অদৃশ্য ছায়াকে আপনি দেখতে পাচ্ছিলেন না? দেখতে পাচ্ছিলাম না ঠিকই, কিন্তু অনুভব করতে পারছিলাম। আমার হাতে ধরা সেই লাল শালটা তখন তিরতির করে কাঁপছে। আমি শালটাকে একটা পাথরের উপর মেলে ধরলাম। বাইরে থেকে আসা ম্লান চাঁদের আলোয় ভালো করে লক্ষ্য করতেই আমার তান্ত্রিক চোখ যা দেখল, তাতে আমি বুঝতে পারলাম কেন ওই ওঝারা পালিয়েছিল। শালটার উপর লাল রঙের ভিতরে এক অদৃশ্য কালো রেখা ফুটে উঠেছে, যাকে তন্ত্রশাস্ত্রে বলে অগ্নি সংস্গত আত্মার তন্ত্রদাগ। এটা আবার কি বস্তু ঠাকুরমশাই? নামটাই তো বেশ খটোমটো। একে বলে দহন বন্ধন কিশোরী। যখন কেউ আগুনে পুড়ে মারা যায় আর মৃত্যুর মুহূর্তে তার সমস্ত চেতনা কোনো একটা বস্তুর উপর স্থির হয়ে থাকে, তখন সেই আত্মা আর মুক্তি পায় না। রূপার আত্মা তার সেই মরণ যন্ত্রণার সঙ্গেই শালটার ভিতরে আষ্টে পৃষ্ঠে গেঁথে গেছে। শালটা আর সাধারণ কাপড় নেই, ওটা এখন রূপার পোড়া শরীরের একটা অংশ হয়ে দাঁড়িয়েছে। ওই যে ছাই ধূসর ধোয়া বেরোচ্ছিল, ওটা আসলে রূপার দগ্ধ প্রাণের ছটফটানি। কিন্তু বিভূতি, শুধু রূপা থাকলে হয়তো কাজটা সহজ হতো। আমি যখন আমার ইষ্টমন্ত্র জপ করতে শুরু করলাম, তখন সেই লাল শালটার উপরের কালো দাগগুলো হঠাৎ সাপের মতো কিলবিল করে নড়তে শুরু করলো। আমি ভালো করে লক্ষ্য করতেই শিউরে উঠলাম। সেখানে একটা নয়, দুটো আলাদা ছায়া একে অপরকে আষ্টে পৃষ্ঠে জড়িয়ে ধরে বসে আছে। দুটো ছায়া? বলেন কি ঠাকুরমশাই? রূপার সাথে আর কে ছিল ওখানে? কিশোরী, রতনডাঙ্গার মানুষরা যা ভয় বলেনি, সেই সত্যটা ওই শালটার দহন বন্ধন আমাকে দেখিয়ে দিল। রূপা নিজে আগুনে লাগায়নি। তার স্বামী নীলেশ, যে ছিল অত্যন্ত সন্দেহবাতিক এবং নিষ্ঠুর, সেই রাতে রূপাকে জানলা দিয়ে পালানোর চেষ্টা করতে দেখে তার গায়ে শালটা জড়িয়ে আগুন ধরিয়ে দিয়েছিল। কিন্তু সেই আগুনের গ্রাস থেকে নীলেশ নিজেও বাঁচতে পারেনি। রূপা যখন যন্ত্রণায় ছটফট করছিল, সে নীলেশকে প্রাণপণে জড়িয়ে ধরেছিল, আর সেই মরণ আলিঙ্গনে
নীলেশও ওই লাল শালটার আগুনেই পুড়ে ছাই হয়ে গিয়েছিল। তার মানে ওই শালটার ভিতরে রূপা আর তার হত্যাকারী নীলেশ দুজনেই আটকে আছে। ঠিক তাই, আর শালটা জ্যান্ত হওয়ার কারণও সেটাই। এক আত্মা চাইছে মুক্তি, আর অন্য আত্মা তাকে আরো জোরে চেপে ধরে আছে। শালটার একদিকের কিনারা ফুলে উঠছিল রূপার যন্ত্রণায়, আর অন্যদিকে কুঁচকে যাচ্ছিল নীলেশের পাশবিক জেদে। কিন্তু এখন সমস্যাটা আরো গভীরে। সেই ঘরেই আমি আসন পাতলাম। ঘর ভর্তি ছাই আর ভাঙা ইটের স্তূপ। রাত যখন বাড়তে লাগলো, চারপাশের পরিবেশ তত ভারী হয়ে উঠল। আমি তান্ত্রিক যজ্ঞের জোগাড় করে মন্ত্র পড়তে শুরু করলাম। আগুনের শিখাটা হঠাৎ হঠাৎ হলদেটে থেকে রক্তলাল বর্ণের হয়ে উঠছিল। সারা ঘরে তখন উৎকট ধান, মৃতদেহ পোড়ার মতো গন্ধ বিরাজ করছিল। সেই মাঝরাতে একা ওই পোড়া বাড়িতে যজ্ঞ, আপনার ভয় করেনি? ভয় পাওয়ার সময় ছিল না কিশোরী। হঠাৎ দেখলাম কোনো বাতাস নেই, অথচ ঘরের সেই পাল্লাহীন জানালাগুলো বিকট শব্দে একবার খুলছে আর একবার বন্ধ হচ্ছে। জানালার কাচের ওপর সেই নখের আঁচড়গুলো থেকে যেন রক্ত চুইয়ে পড়ছে। আর বিভূতি, বিশ্বাস করবে না, দেওয়ালের চারিদিকে অসংখ্য পোড়া হাতের ছাপ ফুটে উঠতে লাগলো, যেন শত শত মানুষ ওই ঘরের দেওয়াল বেয়ে পালানোর চেষ্টা করছে। তারপর শালটা কি শান্ত ছিল? না, আমি যেই শালটা সামনে রেখে আহুতি দিতে গেলাম, অমনি সেটা জ্যান্ত সাপের মতো ফনা তুলে দাঁড়ালো। চোখের পলকে সেটা আমার সামনে থেকে উড়ে গিয়ে ঘরের ছাদের কড়িকাঠের সঙ্গে লেপ্টে গেল। ঠিক তখনই এক দমকা হাওয়ায় আমার হাতের যজ্ঞের আগুন নিভে গেল। খুটখুটে অন্ধকারে আমি কেবল দেখতে পাচ্ছিলাম ছাদের ওপর সেই রক্তবর্ণের কাপড়টা দপদপ করছে, ঠিক যেন একটা জ্বলন্ত হৃৎপিণ্ড। তারপর কিছু শুনতে পেলেন? অন্ধকার ঘরটা হঠাৎই গুমড়ে উঠল। মনে হলো দেওয়ালের ভিতর থেকে একটা কান্নার স্বর বেরিয়ে আসছে। একটা মেয়ের ভয়ঙ্কর আর্তনাদ করে ওঠা গলা শোনা গেল। ঠাকুর, এই শলাটা নিয়ে যা, আমাকে মুক্তি দে। এটাকে ওর ঘর থেকে সরিয়ে নিয়ে যা। বড় জ্বালা, বড় জ্বালা রে। সেই স্বরটা শালটার এক প্রান্ত থেকে আসছিল। ওই যে বললেন নীলেশ ওর ভেতরে আছে, সেও কি কিছু বলল? হ্যাঁ, ঠিক তারপরেই একটা কর্কশ ভারী পুরুষ কণ্ঠ ঘর কাঁপিয়ে অট্টহাসি করে উঠল। সেই স্বরটা জানালার দিক থেকে ভেসে এলো। সে গর্জে বলল, না না, এত সহজে মুক্তি নেই। ওই ছেলেটাকে এনে দে, যে আমাদের ঘুম ভাঙিয়েছে। সেই হরেনকে এখানে নিয়ে আয়। ওর রক্ত না পেলে আমি রূপাকে ছাড়বো না, আর তোকেও না। আপনি কি হরেনকে সেখানে নিয়ে গিয়েছিলেন ঠাকুরমশাই? নীলেশ তো ওকে চাইছে। না বিভূতি, হরেনকে আমি আগেই নির্দেশ দিয়েছিলাম চণ্ডী মণ্ডপের নির্দিষ্ট সীমানার ভিতরে থাকতে, কিন্তু সেই অপার্থিব মায়া তাকে টেনে আনছিল। ঠিক সেই মুহূর্তে আমি ঝোলা থেকে কুশ আর তান্ত্রিক ঘৃত বের করে যজ্ঞের কুণ্ডে ঢাললাম। চিৎকার করে বললাম, তোদের এই বন্ধন আমি ছিন্ন করবই। মন্ত্রের তেজে যজ্ঞের ছাই থেকে হঠাৎ এক আগুন দাউ দাউ করে জ্বলে উঠল। ছাদের কড়িকাঠে লেগে থাকা সেই লাল শালটা এবার যন্ত্রণায় ছটফট করতে লাগলো। আমি দেখলাম
শালটার দুই প্রান্ত দুই বিপরীত দিকে অদৃশ্য কেউ টেনে ধরেছে। একদিকে রূপা চাইছে মুক্তি, অন্যদিকে নীলেশ তাকে ছাড়তে নারাজ। হঠাৎ এক বিকট শব্দে শালটা ঠিক মাঝখান থেকে দু টুকরো হয়ে গেল। শালটা ছিঁড়ে গেল। তারপর কি দেখলেন? শালটা ছিঁড়ে যেতেই তার ভিতর থেকে বেরিয়ে এলো দুটি ছায়া মূর্তি। সেই মূর্তি দুটি সাধারণ কোনো ছায়া নয়, সেটা যেন সাক্ষাৎ জীবন্ত আগুন। রূপার ছায়াটা আগুনের শিখার মতো কাঁপছে, আর নীলেশের ছায়াটা ধোঁয়ার মতো কালো আর বিশাল। সেই দুই অগ্নি সংস্কত আত্মা ঘর থেকে বেরিয়ে খোলা আকাশের তলায় ছুটে গেল, কিন্তু তারা মুক্তির জন্য নয়, তারা ছুটল হরেনের সন্ধানে। হরেন? সে তো চণ্ডী মণ্ডপে ছিল। ওরা সেখানে পৌঁছে গেল? হ্যাঁ, আমি তাদের পিছু পিছু দৌড়লাম। চণ্ডী মণ্ডপের সামনে গিয়ে দেখি হরেন ভয়ে মাটিতে লুটিয়ে পড়েছে। তার চোখের সামনে শূন্যে ভাসছে সেই জ্বলন্ত দুই মূর্তি। নীলেশের ছায়াটা তার দীর্ঘ হাত বাড়িয়ে দিয়েছে হরেনের গলা টিপে ধরার জন্য। আমি দূর থেকে চিৎকার করে উঠলাম, হরেন, মাটিতে হাত রাখো, শরীরের সর্বশক্তি দিয়ে মাটি আঁকড়ে ধরো। মাটি কেন? মাটিতে হাত দিলে আগুন থামবে? হ্যাঁ বিভূতি, মাটি তো আদিম শান্তি। আমি হরেনকে উদ্দেশ্য করে আবার বললাম, মাটি ধরো হরেন, ওদের আগুনের দহন একমাত্র ধরনই শুষে নিতে পারে। মাটি ধরলেই ওদের শক্তি ফুরিয়ে যাবে। তারপর হরেন কি মাটি ধরতে পারলো? সেই জ্বলন্ত ছায়া মূর্তি দুটো কি তাকে ছেড়ে দিল ঠাকুর মশাই? হরেন তখন হিতাহিত জ্ঞান হারিয়েছে। তার গলার কাছে নীলেশের সেই কুচকুচে কালো ধোঁয়ার মতো হাতটা সাপের মতো পেঁচিয়ে ধরেছে। রূপার জ্বলন্ত মূর্তিটা পাশে দাঁড়িয়ে যন্ত্রণায় আর্তনাদ করছে, যেন সে চাইলেও নিজেকে আটকাতে পারছে না। আমি দেখলাম দেরি করলে হরেনের প্রাণ পাখি উড়ে যাবে। আমি দৌড়ে গিয়ে হরেনের ঠিক সামনে দাঁড়ালাম। হরেন, ভয় পেও না, মাটি আঁকড়ে ধরো। ধরণীর গভীরে আদিম শান্তি আছে। এই আগুনের দহন শুধু মাটিই সইতে পারে। ধরো মাটি। হরেন ঘর ঘরে গলায় যন্ত্রণায় ছটফট করতে করতে বলল, ঠাকুর মশাই, আর পারছি না, গলাটা জ্বলে গেল। ওরা আমাকে টেনে নিয়ে যাচ্ছে, মাটি যে আগুন হয়ে গেছে। মাটির সাধ্য নেই আমাকে আটকায়। এই হরেনের রক্ত দিয়ে আমি আর রূপা এক হব। তারা রাত, তোর তন্ত্র মন্ত্র আজ এই আগুনের কাছে ছাই হয়ে যাবে। আমি বুঝলাম সাধারণ মন্ত্রে হবে না। ছোলা থেকে এক মুঠো পঞ্চশস্য আর শ্মশানের চিতাভস্য বের করলাম। হরেনের চারিদিকে একটা বৃত্ত টেনে দিলাম। তারপর আকাশের দিকে তাকিয়ে হাত জোর করে এক ভয়ঙ্কর তান্ত্রিক মন্ত্র পাঠ করতে শুরু করলাম। ওম হ্রিং ক্লিং ধরিত্রী মাতা শরণং গচ্ছামি, পৃথ্বী তত্তে বিলীনং ভবতু, যে চ তৃপ্ত আত্মা, যে চ দহন জালা, সর্বং ভূমি গর্ভে প্রবিশতু। ওং স্তন্তায় স্তন্তায় মা রক্ষাতু। মন্ত্র পড়ার পর কি আগুন শান্ত হলো? শান্ত হওয়া দূরের কথা কিশোরী, আগুন যেন দ্বিগুণ তেজে জ্বলে উঠল। কিন্তু এবার সেই আগুনের অভিমুখ বদলে গেল। চণ্ডী মণ্ডপের চাতালে যেখানে আমি চিতাভস্য ছিটিয়েছিলাম, সেই মাটি হঠাৎ থরথর করে কাঁপতে শুরু করলো। মনে হলো মাটির নিচ থেকে কেউ যেন বিশাল এক নিঃশ্বাস ফেলছে। হরেন তখন শেষ শক্তি দিয়ে মাটি চাপতে ধরেছে।
ঠিক সেই মুহূর্তেই এক প্রচন্ড ভূমিকম্পের মতো শব্দ হলো। চণ্ডী মণ্ডপের সেই শক্ত মাটি যেন তরল হয়ে গেল। নীলেশ আর রূপার সেই জ্বলন্ত অবয়ব দুটি এক বিশাল ঘূর্ণির মতো মাটির নিচে সেঁধিয়ে যেতে শুরু করলো। এই অন্ধকার আমি সইতে পারছি না। তারানাথ, তুই আমাকে শেষ করতে পারবি না। না, নীলেশের আর্তনাদ ছাপিয়ে রূপার একটা ক্ষীণ স্বর শোনা গেল, যেন বহু যুগ পর সে একটু শীতলতার খোঁজ পেয়েছে। তারপর সব চুপ। চণ্ডী মণ্ডপের চাতাল আবার আগের মতো শান্ত হয়ে গেল। কিন্তু কিশোরী, খেলা তখনও শেষ হয়নি। সে কি, ওরা তো মাটির নিচে চলে গেল, তবে আবার কি হলো? আমি ভাবলাম আপদ বিদেয় হয়েছে, কিন্তু হঠাৎ দেখলাম দূরে নীলমণি বাবুর সেই পরিত্যক্ত পুরনো বাড়িটার জানালা দিয়ে নীলচে আলো বেরোচ্ছে। সেই অভিশপ্ত ঘর থেকে দাউ দাউ করে আগুন জ্বলে উঠল। সেই আগুন সাধারণ আগুন নয়, যেন কয়েকশো চিতার আগুন একসাথে জ্বলে উঠেছে। সে কি, তবে কি তারা আবার ফিরে এলো? সেই আগুনের শিখাগুলো সাপের মতো লক লক করে আকাশ ছুঁতে চাইল। সারা গ্রাম তখন জেগে উঠেছে। দূর থেকে দেখা যাচ্ছিল আগুনের শিখার মাঝে মাঝে সেই লাল শালটার অবয়ব। মনে হচ্ছিল পুরো বাড়িটা এবার জীবন্ত চিতার মতো পুড়ছে। গ্রামের লোকজন দৌড়ে এলো, কিন্তু আগুনের কাছে পৌঁছনোর সাধ্যি কারও ছিল না। এক অদ্ভুত উত্তাপ চারপাশকে ঘিরে ধরল, যা মানুষকে দূরে ঠেলে দিচ্ছিল। আপনি নেভানোর চেষ্টা করলেন না ঠাকুরমশাই? না বিভূতি, আমি শুধু হরেনকে আগলে দাঁড়িয়ে রইলাম। আমি জানতাম এ আগুন নেভানোর নয়, এ হলো শুদ্ধিকরণের আগুন। যে শালটা আর যে ঘরটা কান্না জমিয়ে রেখেছিল, প্রকৃতি আজ নিজে হাতে তা পুড়িয়ে খাক করে দিচ্ছে। সারা রাত ধরে চলল সেই প্রলয়। বাড়িটার কড়িকাঠ ভাঙার শব্দ আর আগুনের সেই কর্কশ গর্জন যেন একটা ইতিহাসের সমাপ্তি ঘোষণা করছিল। পরদিন ভোরে যখন ধোঁয়া শান্ত হলো, আমরা গিয়ে দেখলাম সেখানে কোনো অট্টালিকা নেই। পড়ে আছে শুধু কালো হয়ে যাওয়া পোড়া ইট আর স্তূপাকার ছাই। সেই অভিশপ্ত ঘর, সেই জানালা, সেই কড়িকাঠ সব নিশ্চিহ্ন। এমনকি শালটার একটা সুতো আর খুঁজে পাওয়া যায়নি। মাটি থেকে 1 ইঞ্চি উপর পর্যন্ত শুধু ছাইয়ের আস্তরণ। সব শেষ হয়ে গেল তাহলে। ওই শালটার মায়া কি চিরতরে কাটলো? ঠাকুরমশাই জানালা দিয়ে বাইরের অন্ধকারের দিকে তাকিয়ে সিগারেট ধরিয়ে ধোঁয়া ছাড়লেন। হরেন কাঁপতে কাঁপতে জিজ্ঞাসা করেছিল, ঠাকুরমশাই, সব শেষ তো? আমি ওর কাঁধে হাত রেখে শুধু বলেছিলাম, যে আগুনে সাপ সে আগুনেই মুক্তি। পোড়া শাল এ জন্মে আর কখনো কাউকে ছোবে না। আগুনের দহন শুধু ধ্বংস করে না বিভূতি, মাঝে মধ্যে অভিশাপ ধুয়ে মুছে পরিষ্কারও করে দেয়। সেই লাল শালটা আজ ছাই হয়ে মাটির সাথে মিশে গেছে। নীলেশের লালসা আর রূপার কান্না দুই আজ ধরনীর শান্তিতে লীন। কিন্তু একটা কথা যে আমাদের জানা হলো না ঠাকুরমশাই। ঠাকুরমশাই কিশোরীর দিকে তাকিয়ে কিছু যেন আন্দাজ করলেন, তারপর মৃদু হাসলেন। ওনার ওই হাসির অন্তর্নিহিত অর্থ আমাদের জানা ছিল না। লম্বা টান দিয়ে ঠাকুরমশাই বললেন,
তোমার প্রশ্নটার উত্তর আমি দিচ্ছি। শালটা কোত্থেকে এলো তাই তো? অনেক সাধনা করেছি। ওই সাধনার কারণেই আমি শেষের দিকে জেনেছিলাম যে ওই বাড়ির বউ হয়ে এসেছিল তার পরনের শালটা হলো তান্ত্রিক মন্ত্রপুত। ওই শালটা যে গায়ে দেয় তার মৃত্যু 6 মাসের মাথাতেই হয়। ঠাকুরমশাই থামলেন। ঘরের ভিতর একটা থমথমে নীরবতা। কিশোরী আর আমি দুজনেই ওনাকে বিদায় জানিয়ে উঠে পড়লাম। আমাদের এই গল্প যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করবেন এবং শেয়ার করবেন। যারা চ্যানেলটিতে নতুন তারা অবশ্যই সাবস্ক্রাইব করুন। শুধু বেল আইকনটি টিপে নোটিফিকেশন অন করে দিন, যাতে আমাদের পরবর্তী কাজগুলোর খবর সবার আগে আপনার কাছে পৌঁছয়। ধন্যবাদ।